আরকেআর ফিনডিলিতে আপনাদের স্বাগতম। আপনারা কয়েকটা স্টক নিয়ে জিজ্ঞেস করেছিলেন, তো প্রত্যেকটা স্টকের আপডেট দিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত ভিডিওতে। প্রথম যে স্টক নিয়ে আপনারা জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে গোল্ডেন সন। আপনারা জিজ্ঞেস করেছেন গোল্ডেন সন কেমন হতে পারে, কারণ এটি 16 টাকার রেঞ্জে যাওয়ার পর আবার 14 টাকার রেঞ্জে চলে এসেছে। তো আমরা আমাদের ডিএসি পালসে কিন্তু আমরা রেজিস্ট্যান্স দেখিয়ে দিয়েছিলাম এবং রেজিস্ট্যান্সে অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট টেক করেছেন। অ্যান্ড বাট ভিডিওতে আমরা তো ভিডিও করতে পারিনি গোল্ডেন সন নিয়ে। যাই হোক, গোল্ডেন সন একটা সময় 14 টাকাতে ছিল রেজিস্ট্যান্স, এখন কিন্তু 14 টাকাতে সাপোর্ট। তো 13 টাকা 60 পয়সা পর্যন্ত এই সাপোর্ট কাজ করবে। মানে যদি এটা 13.6-এও নামে কোনো ইস্যু নেই, বাট এর নিচে নামলে এটা আবার 12 টাকা 70-এ নেমে আসতে পারে। 12 টাকা 70-এ কিন্তু একটা সাপোর্ট আছে। যদি 12 টাকা 70 থেকে নামে তাহলে 12 টাকা 10 এবং 11 টাকা 6, এটা হচ্ছে নিচের দিকের কথা বলছি। উপরের দিকে এখন 14 টাকাতে যেহেতু একটা সাপোর্ট আছে, একবার হলেও তো এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার কথা, একদিনের জন্য আর 2 দিনের জন্য হোক। সেটা যদি করে তাহলে ইজিলি আবার 15.5 to 16-এ চলে যেতে পারে এবং সেখানে যদি একটু সাপোর্ট পায়, মানে ভলিউম পায়, তাহলে এটি আবার 18 to 20 রেঞ্জে চলে যেতে পারে। এবং দুই দিক থেকে আমি বললাম, বাট আমি এই 14 রেঞ্জে আমি সবসময় বলি যে আপনারা স্টকে এন্ট্রি নেবেন লো প্রাইসে অ্যান্ড সাপোর্ট দেখে দেখে। আপনারা এন্ট্রি নেবেন লো প্রাইসে, এন্ট্রি নেবেন সাপোর্ট দেখে থেকে এবং রেজিস্ট্যান্স দেখে দেখে লো প্রাইসে ছোটো ছোটো প্রফিট নেবেন এবং যখন এটি ব্রেকআউট করবে তখন ওয়েট করবেন। তখন ভালো প্রফিটের দিকে যখন যাবে তখন আপনারা আলটিমেটলি বুঝে শুনে এক্সিট নেবেন বা কিছু রাখবেন বলতে কি, ধরেন ডমিনাইজ এখন 60 টাকাতে চলে গেছে। এখন গোল্ডেন সন যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে কী করবেন? তো গোল্ডেন সন এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে, এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। এখন এটা বুঝতে পারবেন না। এটা বুঝতে হলে এটা আসলে 20 ক্রস করতে হবে। এর আগে এটা কী করবে এখন বলতে পারবেন না। যেমন ডমিনাইজ 9 টাকা থেকে 50 টাকার রেঞ্জ, এটা কিন্তু ভেঙে ভেঙে গিয়েছিল। ঠিক আছে, তো আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করবেন। প্রথমে এত টাকা, তারপর এত টাকা, তারপর এত টাকা। গোল্ডেন সনের পটেনশিয়াল ডোমিনেজের মতো আছে, কারণ ডোমিনেজ যদি দেয় গোল্ডেন সন কেনা যাবে না। আবার অনেক স্টক তো যাচ্ছে না। সো এখানে এটা বুঝতে হবে যে আপনার র্যান্ডমলি এন্ট্রি নিলে হবে না, এক্সাইটমেন্টে এন্ট্রি নিলে হবে না, ইমোশনে এন্ট্রি নিলে হবে না। আপনার বুঝে শুনে প্রফিট টেক করতে হবে, বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। এবং 14 রেঞ্জে আমি পার্সোনালি, যদিও 14 একটা সাপোর্ট যদি আমার কাছে থাকে তাহলে আমি ওয়েট করব অ্যান্ড পরবর্তীতে এক্সিট নেওয়ার ট্রাই করবো। রেজিস্ট্যান্সে যদি আমার কাছে থাকে না, আমি 14 এন্ট্রি নিতে ইন্টারেস্টেড না, কারণ আমি সবসময় লো প্রাইস দেখতে চাই। এবং এই 14 কিন্তু প্রথম রিটেস্ট, মানে প্রথম এসেছে, মানে এটা যখন 14 ক্রস করার পর 16 রেঞ্জে যায়, এর এই ফার্স্ট এটি 14-এ এসেছে। তো 14 থেকে যখন এটি ঘুরে যাবে, তারপর আবার যখন 2-3 বার 4 বার 14-এ আসবে, তখন ভেরি স্ট্রং সাপোর্ট হয়ে যাবে 14। তখন আমি 14 কনসিডার করতে পারি। তখন আমার কাছে 14 লো প্রাইস মনে হতে পারে। এখন আমার কাছে 14 লো প্রাইস মনে হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড ডিএসসি পালসে কিন্তু আমরা সবসময় বলে দিয়েছি, যখন এটা এজন্যই আমরা বলি ডিএসসি পালসে যদি আপনারা পারেন, যদি আপনাদের মনে হয় যে আপনারা কিছু পাবেন, সেক্ষেত্রে আপনারা কনসিডার করতে পারেন। কারণ ডিএসসি পালসে আমরা পারফেক্ট রেজিস্ট্যান্স মোমেন্টে আমরা ইভেন একদম 16 রেঞ্জের কাছাকাছি আমরা বলেছিলাম যে আমাদের শর্ট লিস্ট থেকে সরে যাচ্ছে গোল্ডেন সন। তো যাদের মনে হয়েছে প্রফিট টেক করার দরকার, ওনারা নিয়েছেন অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর বেস করে। আমরা তো আর সরাসরি কখনো বলবো না যে আপনারা বাই করেন সেল করেন, যেহেতু আমাদের রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। আমরা আমাদের ওয়েতে আপনাদের ডেটা প্রদান করব অ্যান্ড যেটা আমাদের শর্ট লিস্টে থাকবে সেটার উপর বেস করে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন। তো এই মুহূর্তে আমি শর্টকাটে বলে দিই, 14 রেঞ্জটা সাপোর্ট আছে, এখান থেকে ঘুরতে পারে। 13.6 পর্যন্ত নামলে এটি ঘুরতে পারে এবং ঘুরলে এটি 15-16 রেঞ্জে যেতে পারে। ওইখানে যাওয়ার পর এটা বুঝতে হবে যে কী করবে। যদি নিচে নামে, এটা 11.6, সরি 12.7, 12.1, 11.6। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় যে স্টক ওয়েস্টার্ন মেরিন নিয়ে আপনারা প্রশ্ন করেছেন। ওয়েস্টার্ন মেরিন আমি বলেছিলাম 8 টাকা 80-তে স্ট্রং সাপোর্ট আছে। 8 টাকা 80-তেই মনে হয় ক্লোজ দিয়েছে। তো আমি এখানে টেকনিক্যালে যাচ্ছি না, টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করছি না, যেহেতু এগুলো আগে করেছি আমি। আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আগের ভিডিওতে আমি বলেছি কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স। তো এখন শর্টকাট বলে দিচ্ছি আর কি। তো 8.8 এটা সাপোর্ট আছে, 8 ভেরি স্ট্রং সাপোর্ট আছে। তো এখান থেকে এটি ঘুরতে পারে। আপনারা আপনাদের নিজের বুদ্ধি বিবেচনা করে আপনারা কী করতে পারেন। নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। এটির পটেনশিয়াল অনেক ভালো এবং আমি যখন বলেছিলাম এটার পটেনশিয়াল 10x অ্যান্ড মোর, তখন অনেকে জিজ্ঞেস করেছেন যে এটা আপনি বললেন 10x। তো 10x কি একদিনে হয়ে যায় না 1 মাসে হয়ে যায় কিনা আমি জানি না। 10x হতে একটা টাইম লাগে এবং এটার পটেনশিয়ালের কথা বলেছি। আমি বলিনি আপনি নিবেন কি নিবেন না, এটা আপনার ব্যাপার। কারণ
মানি আপনার, ইনভেস্টমেন্ট আপনার, লস কিন্তু আপনার, প্রফিটও কিন্তু আপনার, ঠিক আছে? সো এজন্য অলওয়েজ মাথায় রাখবেন আপনার প্রপার রিসার্চ আপনি করবেন। এটি আমি যা ডেটা দিয়েছি সেটা আপনাদের সুবিধার জন্য দিয়েছি, এই ডেটা আপনি নিজে ভেরিফাই করবেন। অ্যান্ড আমি পার্সোনালি মনে করি এটি অনেক পটেনশিয়াল একটি স্টক, এবং এটি ডিএসসির হটকেক হওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। এবং আপনি নিজে দেখেন গোল্ডেনসন কিন্তু, যদিও এটি জেড এবং গোল্ডেনসন বিতে, তো আপনার শুধু এইটি দেখলে হবে না যে জেডে আর বিতে, এখানে আপনার দেখতে হবে ফিউচার পটেনশিয়াল, ঠিক আছে? এবং জেড হলে আরেকটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা কি, যখন এটি জেড থেকে বিতে যদি ফিউচারে যায় তখন আরও বড় পাম্প হওয়ার একটা স্কোপ থাকে, ঠিক আছে? আর জেডের ক্ষেত্রে যে ইস্যুটা সেটা হচ্ছে জাস্ট আপনি নেওয়ার পর T+2 কনসিডার করতে হবে, মানে নেওয়ার পরে যেদিন নেবেন ওই দিন আর মাঝে আরও 2 দিন আপনি সেল করতে পারবেন না, এটাই আর কিছু না। আর ক্যাশ টাকা মানে হচ্ছে আপনার ম্যাচিউরড মানি দিয়ে নিতে হবে। আদার বি আপনার ম্যাচিউরড মানি না দিয়ে জাস্ট ইমিডিয়েটলি নেওয়া যায়, এটাই হচ্ছে আপনার বেনিফিট। আর ইস্যুস যেমন ফরচুন, আমি ফরচুন নিয়ে কিছু বলছি না, আমি জাস্ট এটা কোনো আপনার জিজ্ঞেস করিনি, জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। এই যে ফরচুন, এটাও কিন্তু জেডে আছে, ঠিক আছে? এটা ক্যাপিসিএল এর মতো স্টক জেডে আছে, ক্যাপিসিএল এর মতো টপ নচ স্টক কিন্তু জেডে আছে। সো এখন জেড যদি আপনি দেখেন, ইভেন এটা লিব্রা ইনফিউশনের মতো টপ স্টক আপনার জেডে আছে। সো জেড দেখলে তো আপনার হচ্ছে না, ঠিক আছে? জেডে অনেক ভালো স্টক থাকতে পারে, ফর এনি ইভেন বেস্ট হোল্ডিংয়ের মতো স্টক জেডে। আপনি এখন কি বলবেন, বেস্ট হোল্ডিং যদি জেডে থাকে, এত টপ, আপনার এটার অবস্থা দেখেন, এটার সাপোর্ট কি বলে এটাকে, 1 সেকেন্ড, এই দেখেন, এটার রিজার্ভে আছে 5,000, 4,500 কোটি টাকার উপরে, ঠিক আছে? এটার ডিভিডেন্ড দিয়েছে 10%, ডিসবার্সও করেছে শুনেছি আমি, সব কিছু ঠিক আছে, শুধু এজিএম করেনি, এজন্য জেডে। সো জেড দেখলে তো আপনার হবে না। আশা করি বুঝতে পেরেছেন আপনার বিবেচনা আপনি কি করবেন। তো ওয়েস্টার্ন মেইনে যেটা 8 টাকা সাথে সাপোর্ট আছে, এবং ফিউচার পটেনশিয়াল অনেক অনেক ভালো। 10 টাকাতে রেজিস্ট্যান্স হালকা ফেস করতে পারে, যদি 10 টাকা ব্রেকআউট করে, 10 টাকা 40 থেকে 10 টাকা এটা ব্রেকআউট করলেই 16 রেঞ্জে এটি চলে যাওয়ার একটা হাই চান্স আছে। ওয়েস্টার্ন মেইনের কথা বলছি আমি, সরি ওখানে চলে যাই। 16 রেঞ্জ কোথায়, 16 রেঞ্জ নেভের কাছাকাছি, এবং নেভের কাছাকাছি যাওয়ার পর এটি আমার মনে হয় গোল্ডেনসন যেমন ফ্লাকচুয়েট করছে এরকম ফ্লাকচুয়েটও করবে না, কারণ এটি 16 রেঞ্জের কাছাকাছি আমার মনে হচ্ছে, এটা তখন ভালো বলতে পারবো। 16 রেঞ্জ যাওয়ার পর ফ্লাকচুয়েট করবে না, এখানে একটা কিছুদিন স্থির থেকে ওইখান থেকে নেক্সট পাম্প বা নেক্সট মুভ শুরু করতে পারে। ওয়েস্টার্ন মেরিনে বললাম। ইটিএল এর ব্যাপারে আমি আপনাকে বলি, ইটিএল অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ইটিএল এখন 11 টাকার রেঞ্জে, তো এখন 11 টাকার রেঞ্জে আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার। ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে দিই, ইটিএল একটা সময় কিন্তু 9 টাকাতে ছিল না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 8.2, এটা কিন্তু 60 টাকার রেঞ্জে নেমেছিল 1 বছর। এটা তো 52 উইক্সের আগে যারা এটা 60 টাকাতে নেমেছিল, আমরা কিন্তু 60 টাকার রেঞ্জে নিয়েছি। তো যারা 60 টাকার রেঞ্জে নিয়েছে 9 টাকা তাদের কাছে একটু বেশি মনে হবে, যারা 9 টাকার রেঞ্জে নিয়েছে 11 টাকা তাদের কাছে একটু বেশি মনে হবে। আমি বলছি না এটা নিচে নামবে না, আমি বলছি এটা 11 টাকা 10 পয়সাতে এটার সাপোর্ট, এবং আপনি এর প্রমাণও পেয়ে যাওয়ার কথা। 3বার এটি 11 টাকা 10 পয়সা থেকে ঘুরে গিয়েছে। আমি যখন বলেছিলাম লাস্ট ভিডিওতে 11 টাকা 10 পয়সা সাপোর্ট হতে পারে এবং স্ট্রং সাপোর্ট হতে পারে, 11 টাকা 10 পয়সা থেকে এটা 3বার উঠে গিয়েছে। দ্যাট ডাজেন্ট মিন 11 টাকার নিচে আসবে না। এখন যেটা হচ্ছে 11 টাকা 70 হয়ে গেছে রেজিস্ট্যান্স, 11 টাকা 10 হচ্ছে সাপোর্ট। এখন 11 টাকা 70 ক্রস করলে 12 টাকা 10-এ একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। যদি এটি ব্রেকআউট করে তাহলে ইজিলি এটি 14 এবং 18 রেঞ্জেও চলে যেতে পারে। আর আহ, যেহেতু এটা অনেক দিন স্থির ছিল এবং কোম্পানি কিন্তু মানে ফান্ডামেন্টালি ভালো করছে, ডিভিডেন্ড দিচ্ছে, এটা একটা ব্যাপার। নট অনলি ডিভিডেন্ড, এটা কন্টিনিউয়াসলি ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ডিসবার্সও করছে। ইপিএস ভালো, ইপিএস কিন্তু আমি দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে 10 গুণ হয়েছিল একটা পর্যায়ে, তো আপনারা দেখতে পারেন। অ্যান্ড 0.01 থেকে 0.11 হয়েছিল। আর এটা কিন্তু ফ্যাক্টরি এক্সপ্যান্ড করছে, 70 কোটি টাকা ইনভেস্ট করে ফ্যাক্টরি এক্সপ্যান্ড করছে একটা কোম্পানি। এটা কিন্তু এটার সিস্টার কনসার্ন হচ্ছে আর্গান ডেনিম আপনারা দেখতে পান। আর্গান ডেনিম কিন্তু ভালো একটা স্টক। তো আমি এটা বলতে চাচ্ছি যে এটি 10 টাকা 11 টাকা 12 টাকা 13 টাকা 14 টাকা 15 টাকা 16 টাকা 17 টাকা 18 টাকা, এটি আমি অ্যাটলিস্ট কনসার্ন হব না। আমি অ্যাকচুয়ালি 18 টাকার উপরে যাওয়ার পর আমি কনসিডার করবো যে এটি কি করা যায়, এটি কি এখন কনসার্ন হয়ে গেছে কিনা প্রাইসটা। টু বি অনেস্ট এটি অনেক পটেনশিয়াল একটা স্টক। জাস্ট 10 টাকার নিচে এটাই 1 বছর 2 বছর ছিল বলেই যে এটি 10 টাকার স্টক হয়ে গেছে তা কিন্তু না, এটা বাড়েনি। এখানে স্মার্ট মানি আস্তে আস্তে এন্ট্রি নিয়েছে, এটাই যখন স্মার্ট মানি যদি যে স্টকেই যাবে এটাই তো বাড়বে, বাট এটা কিন্তু ডিজার্ভ করে না এটা 10 টাকার রেঞ্জে থাকা, এটা ডিজার্ভ করে অ্যাটলিস্ট 18 to 24 রেঞ্জে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড কুইন সাউথের আমি প্রথমেই যেহেতু ডিজার্ভ ওয়ার্ডটা ইউজ করেছি, কুইন সাউথ ডিজার্ভ করে 25 to 35 রেঞ্জে থাকা। তো কুইন সাউথের ক্ষেত্রে 11 টাকা আমি বলেছিলাম এই রেঞ্জটাই হচ্ছে সাপোর্ট। 11 টাকা
80 পয়সা এখন 90 পয়সা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং যদি এটি ক্রস করতে পারে, এখন 12 টাকা 50 থেকে একটি নেমেছিল, সো 12 টাকা 50-এ আবার উঠার পর এখানে রেজিস্ট্যান্স ফেস করবে না, দুই একবার একটু সময়ের জন্য স্লো হতে পারে, নট নেসারিলি ফর ফিউ ডেজ, এটা এক ঘন্টার জন্য স্লো হতে পারে, নাও হতে পারে, এবং আমার মনে হয় এটি খুব ইজিলি 14 টাকার রেঞ্জে, 14 টাকা 80 রেঞ্জে, 16 টাকার রেঞ্জে চলে যেতে পারে এবং তারপর 25-এর রেঞ্জে। অ্যান্ড আপনারা বুঝেছেন ইনভেস্ট করবেন, কারণ এটি কিন্তু 52x লো ছিল 8.5, তখন এটি যদি 52x লো 8.5 থাকে, তখন আপনি কি এটা আশা করবেন যেটি আবার 8.5-এ আসবে? ফার্স্ট অফ অল, স্টক মার্কেট এনিথিং ইজ পসিবল, এখানে যে কোনো কিছু সম্ভব। এটা 8 টাকা 50 পয়সা কেন, এটা আমরা দেখেছি 30 পয়সাতে স্টক আসতে। তো 30 পয়সার স্টক 4 টাকাতে গিয়েছে, 12 গুণ 13 গুণ 14 গুণ স্টক হয়েছে। আপনারা বলছেন 4 টাকাতে যাওয়ার পরে এটি তো 4 টাকার স্টক, এটি তো লো প্রাইসের স্টক। তো একটা স্টক 13 গুণ হওয়ার পর আপনারা বলছেন লো প্রাইসের স্টক, ঠিক আছে, কারণ এটি 4 টাকা। সো এটা এই টাইপের মেন্টালিটি নিয়ে আপনারা স্টক মার্কেটে খুব একটা ভালো কিছু করতে পারবেন না। আপনারা বুঝতে হবে কোনটা লো প্রাইস। লো প্রাইসের ডেফিনেশন আছে, লো প্রাইস ডাজন্ট, একটা স্টক 100 টাকাতে আছে মানে এটা লো প্রাইস না। একটা স্টক 1 টাকাতে আছে মানে এটা লো প্রাইস না। একটা স্টক 100 টাকাতে থেকে লো প্রাইস থাকতে পারে। লাইক ধরেন এনভয় টেক্সটাইল, একটা কথার কথা আমি বলছি, যে ফান্ডামেন্টাল এটি যে পজিশনে আছে, এটি নিয়ে আমরা আলাদা ভিডিও করব। আমি কথার কথা বলছি, এনভয় টেক্সটাইল এটা যে পজিশনে আছে এটি লো প্রাইস। এখন এটি বাড়বে কি বাড়বে না এটা আমি জানি না, এটা হচ্ছে লো প্রাইস। যেমন এটি আমরা এন্ট্রি নিয়েছিলাম 38 টাকাতে, তো এটা আমরা নিয়েছিলাম ভেরি ডিসকাউন্ট প্রাইস, রাইট? এখন এই এনভয় টেক্সটাইল বোঝার ট্রাই করেন, এই দেখেন 52 লো কিন্তু 39, তারও আগে আমরা এন্ট্রি নিয়েছি। এই এনভয় টেক্সটাইলটা 50 টাকাতে হলে এটি লো প্রাইস, রাইট? কিন্তু আপনি যদি এখন PLFSL 2 টাকাতেও পান, এটি হাই প্রাইস। আশা করি বুঝতে পেরেছেন। লো প্রাইস আর হাই প্রাইসের ডেফিনেশন আপনারা প্রাইস দেখে করবেন না। লো প্রাইস হাই প্রাইসের ডেফিনেশন এই স্টকের ওভারঅল যে ডোমেইন, চরণক্ষেত্র, ঠিক আছে, এটা থেকে আপনারা করবেন। আচ্ছা, তো কুইন সাউথের পটেনশিয়াল, স্মার্ট মানি এটাতে আমার কাছে মনে হচ্ছে, আমি আবারও বলছি, আমার কাছে মনে হচ্ছে, আপনাদের ভিন্ন কিছু মনে হতে পারে, আমার কাছে মনে হচ্ছে একটি স্মার্ট মানি একটু একটু করে কালেক্ট করেছে এবং অ্যাক্টিভ, এটা খুব তাড়াতাড়ি 16 রেঞ্জ অ্যান্ড দেন 25 রেঞ্জে যাওয়ার পসিবিলিটি আছে। অ্যান্ড আপনারা আপনাদের বুঝে এন্ট্রি নেবেন। তারপর অ্যান্ড সাপোর্ট এই রেঞ্জে আছে, এখন যে প্রাইসে আছে ওই প্রাইসে, এই প্রাইসটাতেই একটা রেঞ্জের মধ্যে সাপোর্ট আছে এবং রেজিস্ট্যান্স ফেস করবে এটি আমার মনে হয় 16 রেঞ্জে একবার, দেন 25, দেন 35। অ্যান্ড বঙ্গজ নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, বঙ্গজ এখন 158-এর সাপোর্ট হয়ে গিয়েছে 150, এবং 150-তে কিন্তু ক্লোজ দিয়েছে। 150 যদি কোনো কারণে না ডাউন হয়, 146, 143, 138 এই হচ্ছে সাপোর্ট। আর উপরের দিকে উঠলে এটি 180 220 পর্যন্ত ইজিলি চলে যাওয়ার একটা চান্স আছে। রেজিস্ট্যান্স ফেস করবে 180 220 রেঞ্জে। BNICL, আমি বলেছিলাম BNICL 71 টাকাতে ভিডিও করেছিলাম এবং বলেছিলাম, 1 সেকেন্ড, BNICL এখন 80 টাকা, আমি ভিডিও করেছিলাম 71 টাকাতে। আমি কবে ভিডিও করেছিলাম আপনারা দেখতে পারেন, যেহেতু ভিডিও করেছিলাম কি করেছিলাম না এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এখানে হাইড করার তো কিছু নেই। আমি মোস্ট প্রবাবলি এখানে ভিডিও করেছিলাম 70 অথবা 79-এ, যাই হোক। তো এখন 80 টাকাতে আছে, তো এটি একটা হাই চান্স আছে এটির 100 ক্রস করে, 120 ক্রস করে 150 এর দিকে অ্যাপ্রোচ করার, ইভেন 200-এর দিকে অ্যাপ্রোচ করার, বাট রিস্কি, আবারও বলবো ভেরি রিস্কি। দেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স, আমি বলছিলাম পায়োনিয়ার ইন্স্যুরেন্স এখন 64-এ চলে গিয়েছে। তো পায়োনিয়ার ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স ফেস করবে 77, 85, 94 অ্যান্ড দেন 147 পর্যন্ত। যদি 94 ক্রস করে 147 পর্যন্ত ইতিহাস চলে যাওয়ার একটা চান্স আছে এবং সাপোর্ট পাবে 56-এ, 58, 56 এবং ভেরি স্ট্রং সাপোর্ট পাবে এরকমই 52, 55-এর রেঞ্জে, ঠিক আছে, ভেরি স্ট্রং সাপোর্ট পাবে। অগ্নি আমাদের শর্ট লিস্টে আছে। অগ্নি কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি বিলো 20 এবং 20 রেঞ্জে আমরা এন্ট্রি নিয়েছি আছে কিন্তু 26। তো অগ্নি নিয়ে আমি কোনো ভিডিও করিনি, কেন করিনি? কারণ ডিএসসি পালসের সব কিছু তো আপনাকে আমরা এখানে প্রোভাইড করতে পারবো না। ডিএসসি পালস একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন, এটি কিন্তু আমাদের ডিএসসি পালসের যারা আছে তারা ভেরিফাই করতে পারবে, ঠিক আছে। এখানে ডিএসসি পালসের যারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু ছেলে বলতে পারবে এটা কিন্তু ডিএসসি পালসে 20 টাকা, বিলো 20 টাকা থেকে এবং 20 টাকার রেঞ্জ থেকে এটি ছিল, ঠিক আছে। এখন 26-এ আছে, এখন ভিডিও করছি, জাস্ট এন্ট্রি দিচ্ছি, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করার প্ল্যান আছে। বাট এটা বলতে চাচ্ছি যে এটি আমাদের অনেক আগে থেকেই ছিল, বাট আমরা ভিডিও এই কারণে করিনি, কারণ ডিএসসি, এটা স্পেশালি ডিএসসি পাসের জন্য ছিল, এটা আমার রিসার্চ করা। তো এখন এটির পটেনশিয়াল ভালো, এটি ইজিলি 40 রেঞ্জে, 60 রেঞ্জে এবং 80 রেঞ্জে যেতে পারে। তো বাট তার আগে হয়তো একবার কারেকশন দিতে পারে, রিটেস্ট করতে পারে 23 এবং 24, ঠিক আছে। সো এটির সাপোর্ট এখন মানে রেজিস্ট্যান্স 27, 28 রেঞ্জে ফেস করবে। যদি এটি ব্রেকআউট করে তাহলে 32, দেন 38, দেন 44, বাট সাপোর্ট এখন পাবে আমার মনে হচ্ছে 25-এর
25-এর রেঞ্জে 25 ডাউন যদি নিচে আসে 25-এর নিচে তাহলে 23, অ্যান্ড দেন যদি 23-এরও নিচে চলে আসে 22 এর নিচে আসার কথা না, এটি 21 আবার আসবে না, কারণ একবার ব্রেকআউট দেওয়ার পরে তো সহজে তো নিচে আসার কথা না, যেহেতু একটা গ্যাপ দিয়ে দিয়েছে। আমার মনে হয় এটি এরকমই থাকবে, 24 to 25 রেঞ্জে একটু ফ্লাকচুয়েট করবে, লোয়েস্ট আসলে 23-তে আসতে পারে এটাই, ঠিক আছে। এবং 23-তে আসলে এটি ভালো একটা পজিশন ক্রিয়েট করে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। বিডি থাই ফুড এখন যে পজিশনে আছে, কাইন্ড অফ ডোমিনেজের মতো সেট আপ ক্রিয়েট করছে আস্তে আস্তে। এটি আমার মনে হয় স্মার্ট মানি এখন অ্যাক্টিভ আছে, ভেরি অ্যাক্টিভ আছে। বেসড অন দিস কোনো ফান্ডামেন্টাল কিছু পড়ছে না। বেসড 18-20 এর সাপোর্ট আছে, 17-90 এর সাপোর্ট আছে, 1760 টাকাতে একটা সাপোর্ট আছে, 17-20 এর সাপোর্ট আছে। যদি এটি স্টে করতে পারে এভাবে 18, খুব তাড়াতাড়ি এটি 21, দেন 21 ক্রস করে 27 ক্রস করলে 35, দেন এবার 40 চলে যেতে পারে। অ্যান্ড তারপর হচ্ছে আপনার ইএইচএল নতুন করে ব্রেকআউট দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 9 লাখের কাছাকাছি ভলিউম হয়েছে। এটি যখনই ব্রেকআউট দেয় এটি ইজিলি 120-150-তে চলে যায়। আমরা আশা করব এটি ভালো কিছু করবে। যদি এটি কারেকশন দেয়ও তাহলে 77 সাপোর্ট হবে, দেন 73। আর যদি এটি উপরে চলে যায় তাহলে ইজিলি এটি 120-150-তে চলে যেতে পারে। ইএইচএল ফান্ডামেন্টালি সুপার স্ট্রং একটা স্টক, সুপার স্ট্রং মানে সুপার স্ট্রং, এতে মানে খুব কমই আছে এরকম স্টক বাংলাদেশের স্টক মার্কেটের। দেখেন এখানে ফান্ডামেন্টাল অবস্থা দেখেন, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখেন, কোনো লোন নেই। 94-এ লঞ্চ মানে স্টার্টে যাত্রা শুরু করেছে, মানে লিস্টেড হয়েছে, অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্ট। এর থেকে বেটার সেটা কিছু হতে পারে না। এটা নেভও কিন্তু 92 টাকার উপরে, এটা নেভে গেলেও আপনারা 92 টাকা পাচ্ছেন। সো আমার মনে হচ্ছে এটি ডিসকাউন্টেড প্রাইস, এবং আমার মনে হয় যে লং টার্মে যদি স্টক মার্কেট ভালো হয়, এটি লং টার্মে, আমি জাস্ট বলছি, আমি কোনো ফান্ডামেন্টাল অ্যাডভাইস দিচ্ছি না। যদি স্টক মার্কেট ভালো হয়, স্টক মার্কেট 10, 12, 15 এর কাছাকাছি দেয় ইন্ডেক্স, এটি 500+ হওয়া ইম্পসিবল না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, রানার আউট নিয়ে আমরা ভিডিও যখন করেছিলাম তখন বলেছিলাম 44-45 রেঞ্জে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এটি এক্স্যাক্টলি এখান থেকে কিন্তু ফল করেছে। এখন কিন্তু 42 একটা সাপোর্ট আছে, এক্স্যাক্টলি 42তেই সাপোর্ট আছে, ঠিক আছে। 42 ক্রস ডাউন করলে নিচে, 42 নিচে নামলে 41 সাপোর্ট আছে, 42তে সাপোর্ট আছে। আর আমার মনে হচ্ছে এটি ঘুরে যাবে 42 সাপোর্ট থেকেই বা 41 সাপোর্ট থেকেই, এটি ইজিলি আবার 46 ক্রস করলে 55 রেঞ্জে চলে যেতে পারে, দেন 65 রেঞ্জে চলে যেতে পারে। 55-এ প্রফিট টেক করা বেটার হতে পারে। নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। মনোফেব্রিক্স কিন্তু সেম সেটআপে আছে, ডোমিনেজের মতো আগে থেকেই বলেছি। সো এটি এখন স্মার্ট মানি এটিতে অ্যাক্টিভ আছে। এটি নেক্সট মুভি এটি 34-এ যাওয়ার কথা। যদি 27 একবার রেজিস্ট্যান্স ফেস করবে, দেন 34, দেন যদি এটি 34 ক্রস করতে পারে তাহলে ইজিলি আলটিমেট ডোমিনেজের মতো 50, 60, ইভেন 100 আমরা এক্সপেক্ট করতে পারি। আর নিচে নামলে এটি 21-এ স্ট্রং সাপোর্ট আছে, 2110, অ্যান্ড এর নিচে নামলে 19.5-এ সাপোর্ট আছে, এর নিচে নামলে আবার 16 নেমে আসবে, মানে 19 টাকা 50 নিচে নামলে এটি 16 নেমে আসবে। বাট এখন এই মুহূর্তে মনে হচ্ছে না এটা সম্ভব। বাট এটা মানে এখন রিস্কি জোনেও আছে। অ্যাট দ্য সেম টাইম এটা ফান্ডামেন্টালি স্ট্রং, কোনো খুব একটা যে স্ট্রং এরকম কিছু না, বাট এটিতে অনেক আগে থেকে স্মার্ট মানির সুনজর রয়েছে বলে আমার ধারণা। আশা করি বুঝতে পেরেছেন। আর ক্যারাফিনের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ডিএসসি পালসে যদি আপনারা অ্যাড হতে চান আপনারা একদম ইজিলি rkrfin.com-এ যাবেন। তারপর আপনারা এখানে বিস্তারিত দেখে দিবেন, দ্বিতীয় বাটন রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনারা ফার্স্ট কমেন্ট, পিন কমেন্ট আর ডেসক্রিপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, বা আপনার ছেলে আমরাও করে দিতে পারি। আইডি পাঠান আমরা দিয়ে দিব আপনাকে। আপনি সাথে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নক করবেন, ডিটেলস পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে। আশা করি ভালো আছেন, ধন্যবাদ।